আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের ধারাবাহিকতায় আজকেও আমি বরিশাল বোর্ডের ৩ নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এটি ২০২৫ সালে এসেছে। নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের ২০২৫ সাল ছাড়াও অন্যান্য বোর্ডে এসেছে এমন গুরুত্বপূর্ণ ম্যাথগুলোর সমাধান আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে। তোমাদের যাদের প্রয়োজন হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলোর সমাধান দেখে আসতে পারো। আর অবশ্যই এই অঙ্কগুলো করার আগে তোমাকে অনুশীলন অঙ্কগুলো চর্চা করতে হবে। অঙ্কগুলো আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। কেমন? এখানে ৩ নাম্বার এই অঙ্কটা সসীম দ্বারা অধ্যায় হতে এসেছে। তোমাদের গণিত বইয়ের সসীম দ্বারা অধ্যায় হতে এসেছে। ওইখানে তো দুইটা অধ্যায় আছে, 13.1, 13.2। একটা হলো সমান্তর দ্বারা আর একটা হলো গুণোত্তর দ্বারা। ১ নম্বর উদ্দীপকে লেখা আছে 25 + 23 + 21 ... -9 একটি সমান্তর দ্বারা। আবার ২ নম্বরে লেখা আছে 4x y এভাবে করে 256 পর্যন্ত যাবে একটি গুণোত্তর দ্বারা। প্রথম প্রশ্ন হলো ক নম্বরে 5 + 3 + 17 ... সমান্তর দ্বারাটির সি এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে হবে? সি এর মান। প্রথমে আমি প্রদত্ত ধারাটি লিখব। আমরা তো জানি এটা একটা সমান্তর দ্বারা যার প্রথম পদ a = 5 আর সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ c - 5। সাধারণ অন্তর শুধু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ না, তুমি যদি তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ লিখো তাও হবে, অর্থাৎ 17 - p। এরপরে যদি আরেকটা থাকতো সেটা থেকে 17 বিয়োগ করলেও সাধারণ অন্তর সবসময় একই থাকবে। এখন c - 5 = 17 - p, অর্থাৎ এটাও সাধারণ অন্তর এটাও সাধারণ অন্তর, সুতরাং উভয়ের মান সমান হবে, সেজন্য মধ্যে সমান চিহ্ন ব্যবহার করছি। c যোগ করলে 2p আর এদিকে 22 হয়, সুতরাং c = 11। c এর মান কত পেয়েছি? 11 পেয়েছি। এই যে দেখো প্রশ্ন ছিল সমান্তর দ্বারাটির p এর মান নির্ণয় করো, সুতরাং নির্ণয় p এর মান হবে 11। উত্তর লিখে দিবে অবশ্যই। খ নম্বরে লেখা আছে সমান্তর দ্বারাটির সমষ্টি নির্ণয় করো। এখানে সমান্তর দ্বারা আছে 1 নম্বরে আর 2 নম্বরে দেওয়া আছে এটা গুণোত্তর দ্বারা। এই সমান্তর দ্বারাটার সমষ্টি নির্ণয় করতে হবে। এখন এখানে প্রথম পদ 25 এবং সাধারণ অন্তর d = 23 - 25 লিখতে হবে। এখানে ধারাটির প্রথম পদ a = 25। এর আগে তুমি চাইলে লিখতে পারো ধারাটি একটি সমান্তর দ্বারা যার প্রথম পদ a = 25 আর সাধারণ অন্তর d = 23 - 25 অথবা 21 - 23। মোট কথা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ, তাহলে মান হয় -2। -2 এটা হলো d এর মান, অর্থাৎ সাধারণ অন্তর। এখন প্রশ্ন হলো ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো ধারাটির যে সমষ্টি নির্ণয় করব সেটা কততম পদের সমষ্টি নির্ণয় করব। যদি পদ দেয়া থাকে সমষ্টির সূত্রটা বসিয়ে দিলে আমার সমষ্টি বের হয়ে যায়। কেমন? যেহেতু আমার কাছে এখানে কততম পদের সমষ্টি জানা নাই, সেহেতু এই যে -9 পর্যন্ত গিয়ে সেটা কততম পদ আমাকে বের করতে হবে। ধরে নিতে হবে, ধরি ধারাটির n তম পদ -9। আবার n তম পদের সূত্র হলো a + n - 1 * d। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে a + n - 1 * d = -9, যেহেতু এটা n তম পদের সূত্র। এর মান 25 দিয়ে আছে, বসালাম। n এর মান দেওয়া নাই, n টা বসিয়ে দিলাম -1 আর d এর মান হলো -2।
-2 দিয়ে n কে গুণ করলে -2n, -1 দিয়ে -2 দিয়ে -1 কে গুণ করলে মাইনাসে +2 ইকুয়াল টু -9 এর পাশে 25টাকে নিয়ে যাব। এতটুকু বুঝতে আশা করি কারো অসুবিধা হয় নাই। এগুলো আমি পক্ষান্তর করে যোগ বিয়োগ করছি। এখন উভয় পক্ষ থেকে যদি -2 দ্বারা ভাগ করে দিই তাহলে সুতরাং n ইকুয়াল টু 18। অর্থাৎ ধারাটির 18তম পদ হলো -9, n এর জায়গায় 18 বসবে। 18তম পদ কত হবে? -9। এখন সমষ্টি বের করা সহজ। সুতরাং ধারাটির সমষ্টি S18 লিখে আমি মানটা বসাই দিব, আমি 18টি পদের যোগফল পেয়ে যাব। ধারাটির সমষ্টি S equal to n/2 into 2a plus n minus 1 into d। এখানে n এর মান হলো 18, এর মান হলো 25, n এর মান 18 -1 আর d এর মান হলো -2। 2 দিয়ে 18 কে ভাগ করলে 9 বার, 25 দুগুণে 50, 18 থেকে 1 গেলে 17। কেমন? 17 দিয়ে -2 কে গুণ করতে হবে, যেহেতু d এর সাথে এটার গুণের সম্পর্ক। -34 হয়, প্লাসে মাইনাসে -34। আবার বলতেছি 18 থেকে 1 গেলে 17, 17 দুগুণে 34, প্লাসে মাইনাসে -34। 9 ইন্টু 16 গুণ করলে 144 হয়। অর্থাৎ আমি বলতে পারি সমান্তর ধারার সমষ্টি হলো 144। কেমন? এটা হলো সমষ্টির সূত্র। সমষ্টির সূত্রটা বসিয়ে মান বসালে তুমি সমাধানটা পেয়ে যাবে, উত্তরটা পেয়ে যাবে। গড় আমার লেখা আছে গুণোত্তর ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। গুণোত্তর ধারা কোথায়? 2 নম্বরে। এই 2 নম্বর ধারাটির অষ্টম পদ কত হবে সেটা নির্ণয় করতে হবে। প্রদত্ত ধারাটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a equal to 4, এটাই। কেমন? এভাবে আমি দ্বিতীয় পদটাও ধরতে পারি। দ্বিতীয় পদ কে আছে? x আছে। x ইকুয়াল দ্বিতীয় পদকে ধরা হয় আর, যেখানে আর মানে হলো সাধারণ অনুপাত আর এ মানে হলো প্রথম পদ। তৃতীয় পদ y আছে, y ইকুয়াল এ আর স্কয়ার। চতুর্থ পদ এ আর কিউব। চতুর্থ পদ যেহেতু কোনো চলক নাই সেজন্য এ আর কিউব ধরলাম। প্রথম পদ এ, দ্বিতীয় পদ হলো এ আর, তৃতীয় পদ হলো এ আর স্কয়ার, চতুর্থ পদ এ আর কিউব, পঞ্চম পদ থাকলে পঞ্চম পদ হলো এ আর টু দি পাওয়ার 4। আবার এখানে চতুর্থ পদ কত দিয়ে আছে? 256 দিয়ে আছে। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি এ আর কিউব ইকুয়াল টু 256। বা এখানে এর মানটা আছে 4, আর এর কোনো মান নাই, বসাই দিলাম 8টা। এখন 4 দিয়ে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ আর কিউব ইকুয়াল টু 64। 4 দিয়ে 256 কে ভাগ করলে হয় 64। বা আর কিউব ইকুয়াল টু 64 মানে হলো 4 কিউব, সুতরাং আর ইকুয়াল টু 4। অর্থাৎ উভয় দিকে ঘনমূল করেছে। প্রশ্ন ছিল গুণোত্তর ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে চতুর্থ পদ যদি এ আর কিউব হয়, অষ্টম পদ কি হবে? এ আর টু দি পাওয়ার 7 হবে। সুতরাং ধারাটির অষ্টম পদ এ আর টু দি পাওয়ার 7, যেখানে এ মানে হলো প্রথম পদ অর্থাৎ 4, আর মানে হলো 4 হোল টু দি পাওয়ার 7। 4 ইন্টু 4 হোল টু দি পাওয়ার 7 হয় 16,384, আর সেটাকে 4 দ্বারা গুণ করলে পাওয়া যায় 65,536। তাহলে ধারাটির অষ্টম পদ কত?
65,536। এটাই হলো তোমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। খুব বেশি কঠিন অঙ্ক না, সহজ অঙ্ক, যদি তুমি বুঝো এবং নিজেরাই চর্চা করো। কেমন? আজকের ক্লাস এতটুকুই থাকবে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।